Dear viewers, welcome everyone. সবাইকে স্বাগতম। আজকে আমরা টোফেলের চতুর্থ ক্লাসে যাচ্ছি। আমি একটু প্রথমে টোফেলে চলে যাচ্ছি, আপনারা একটু দেখেন। যারা লাস্ট ক্লাস করছিলেন আমার সাথে মনে আছে তো? আমরা লাস্ট ক্লাসে আদার পর্যন্ত শেষ রাখছিলাম। আমরা আজকে শুরু করব ভার্ব ফ্রেজ থেকে। আচ্ছা, আসি আপনারা এবার কারো কি মনে আছে কিনা দেখেন। এই 5 নাম্বার যে নাম্বারটা দেখেন একটু সবাই পড়ে, আপনাদের মনে থাকার কথা। আমি একদম প্রথম ক্লাসে ফার্স্ট ক্লাসে আমি ফ্রেজ নিয়ে কিছু বলছিলাম, তাহলে আপনাদের ভার্ব ফ্রেজ মনে থাকার কথা। আমি পেজ নাম্বার 40 তে, আমরা এখন আছি পেজ নাম্বার 54। আজকে 54 থেকে আমরা সামনের দিকে আগাবো। এবং যাদের মানে বিগিনার যারা, বিগিনারদের একদম টোটাল টেন্সটাকে রেডি করা হবে। তাহলে ভার্ব ফ্রেজ আপনাদের মনে আছে যে ফ্রেজ হচ্ছে আ গ্রুপ অফ ওয়ার্ডস। আমরা লাস্ট বলছিলাম ফার্স্ট ক্লাসে আ গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ একগুচ্ছ শব্দ, যে কোনো ধরনের শব্দ হতে পারে। এখন বলতেছে ভার্ব ফ্রেজ, তাহলে একগুচ্ছ ভার্ব। আমার মানে জাস্ট নরমালি যদি আমরা খেয়াল করি, ফ্রেজ যদি গ্রুপ অফ ওয়ার্ডস হতে পারে, তাহলে ভার্ব ফ্রেজ হলে এই গ্রুপ অফ ভার্বস হয়ে যাবে অনেকগুলো ভার্ব। সেখানে অবশ্যই একই সেন্টেন্সে একটাই প্রিন্সিপাল ভার্ব থাকবে, একটা বা এর অধিক কি থাকতে পারে, অক্সিলারিজ থাকতে পারে। অক্সিলারিজ গুলো আমরা আসবো পরে আস্তে ধীরে। এখানে এবার আমরা আসি as mentioned in item 3। আমরা এখন আছি আইটেম 5 এ। আমরা এখন আছি আইটেম 5। আইটেম 3 তে কিন্তু মেনশন করা হয়ে গেছে পেজ নাম্বার 40 তে। The verb phrase consists of the main verb and any auxiliaries. Any auxiliaries সিঙ্গেল হতে পারে, প্লুরাল হতে পারে, auxiliaries একটা একের অধিক হতে পারে। তাহলে আমরা এইটুকু পড়ার একটু পড়ে তারপর আমরা ভার্বের মেইন ইয়াতে যাই। দেখেন টেন্সেস এন্ড অ্যাসপেক্ট, একটা খেয়াল করবেন। আপনারা এর আগে রুবেল স্যারের ক্লাস করছেন, পার্টস অফ স্পিচের উপরে ক্লাসগুলো দিছিল। পার্টস অফ স্পিচের ভিতরে যে 8টা পার্টস অফ স্পিচ আছে, তার ভিতরে একটা আছে না ভার্ব। এই আমার টেন্সের কাজটা শুধু ভার্ব রিলেটেড। টেন্সের কাজটা অনলি পার্টস অফ স্পিচের ভিতর থেকে ভার্ব রিলেটেড। টেন্স আর কারোর সাথে রিলেট করে না। এই জন্য আমরা যদি টেন্স যাই, আমরা সাধারণভাবে ছোটবেলায় বা ছোট বইয়ে পড়ছি যে ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে কাল বলি। ক্রিয়া কখন সম্পন্ন হবে, তাহলে সম্পন্ন হওয়ার কয়েকটা সময় থাকবে, সেই সময়গুলো আমরা উল্লেখ করবো আজকে, যে কোন কোন সময় ক্রিয়া সংগঠিত হতে পারে। যেমন টেন্সেস এন্ড অ্যাসপেক্টস এবং তার ক্ষেত্রগুলো। টেন্স ক্রিয়া এবং ক্রিয়ার যে ক্ষেত্র, কোন কোন ক্ষেত্রে সে পরিবর্তনটা হয়। একটা জিনিস মনে রাখবেন, একটা সেন্টেন্সে কিন্তু 8টা পার্টস অফ স্পিচ থাকতে পারে, নাও থাকতে পারে, 8টা নাও হতে পারে, কিন্তু পার্টস অফ স্পিচ 8টা আপনাকে জানতে হবে, আইডেন্টিফাই করতে হবে। তার ভিতর থেকে শুধুমাত্র আমরা ভার্বকে পরিবর্তন করব, অর্থাৎ আমার টেন্স কাজ করবে শুধুমাত্র ভার্বের, অন্য কোথাও না, আর সবকিছু সেম থাকবে। আমি এখন ভার্বের ক্লাসিফিকেশনে আসি। আমি এখান থেকে সবচেয়ে ভালো হয় যে আমি আমার মতো করে একটা আপনাদের একটা লেকচার দিলে ভালো হয়। কি বলেন যারা আমার সাথে আছেন, কি বলেন? জি স্যার, সেটা মনে হয় ভালো। আমি এইটা রেখে ওটাও আমরা করব। আমি ওইটাকে রেখে এবার আপনাদের সাথে আমি এইটা শেয়ার করতেছি। দেখেন আমরা যখন ক্যামব্রিজ গ্রামার অফ ইংলিশ, দেখেন আমি কি লিখছি এখানে, টাইম। আমি কিন্তু লিখিনি টেন্স। চাইলে আপনি কিন্তু টেন্সও লিখতে পারেন, সমস্যা নেই। টেন্স কিন্তু দেখেন, টেন্স আমরা যখন করি টেন্সে কিন্তু আসলে নাউন, আবার টেন্স কিন্তু ভার্ব। এটা জানেন যে টেন্স কখন ভার্ব? আমরা যখন টেন্স লিখি না, টেন্স, এই টেন্সটা কিন্তু এখন নাউন, অর্থাৎ টাইম অর টেন্স সেম। কিন্তু টেন্স থেকে যখন টেনশন হয়ে যাবে, আপনার টেনশন হয় না, টেন্স নিয়ে অনেকে টেনশন থাকে না, তাহলে এই টেনশন কিন্তু নাউন। সেই ক্ষেত্রে কিন্তু আই অ্যাম টেন্সড, এই টেন্স তখন ভার্ব, এবং ভার্বের আই অ্যাম টেন্সড যখন বলি তখন কিন্তু সে অ্যাডজেক্টিভ হয়ে যায়, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আপনারা যদি পার্টস অফ স্পিচ যদি আইডেন্টিফাই করতে না পারেন, গ্রামারের মূল একদম সবকিছু কিন্তু পার্টস অফ স্পিচ, ওখান থেকেই আপনি বিশাল এরিয়া। তাহলে আমরা মূল কোথায় আসি, অনেকে টেন্স নিয়ে কি থাকে, টেনশনে থাকে। এই টেনশনটা হচ্ছে নাউন। আমরা তাহলে এবার টেন্স করব। টেন্সকে আমরা যখন কিসে চলে যাই, ক্যামব্রিজ গ্রামার অফ ইংলিশ, ওখানে টেন্স নামে নাই, ওখানে আছে কিন্তু টাইম। আর টাইম আর টেন্স মানে একই কথা। আমরা বাংলায় বলি কাল,
কাল বলতে সময় একই কথা, তার মানে আমাকে সময় নির্দেশ করতে হবে। তাহলে আমরা জানি যে সময় সাধারণত তিন ধরনের, একটা হচ্ছে অতীতকাল, অতীত সময়, বর্তমান সময় এবং ভবিষ্যতে যেটা ঘটবে। আমরা টোফেলের এখানে দেখব ফিউচার নামে এখানে কিছু লেখা নাই আপাতত। তাহলে আমরা সামনে যখন যাব তাহলে আমরা এখান থেকে আসি আগে, যে আমরা টেন্সকে ক্লাসিফাই করলাম কয় ভাগে? তিন ভাগে। প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টাইম বলতে পাস্ট টেন্স, একটা হচ্ছে ফিউচার টেন্স। এই তিনটা আপনাদের ভিতরে যারা আমার সাথে লাইনে আছেন বলেন তো, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সের ভিতরে বেসিক কোনো পার্থক্য আছে? কেউ একজন? স্যার আছে তো স্যার। কি পার্থক্য আছে? স্যার একটা বর্তমান সময়, একটা ভবিষ্যৎ সময়। আচ্ছা, আমি আপনাদের একটু শর্টে শিখাই, দেখেন ভালো খেয়াল করবেন। আমি যদি কথাটা এভাবে বলি, প্রথমে একটু শুনতে অড লাগবে, সেটা হচ্ছে যে কি প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সের ভিতরে আদৌ কোনো পার্থক্য নাই। আসলে প্রেজেন্ট আর ফিউচার পার্থক্য নাই। তাহলে একটু কেমনটা, কথাটা কেমন হয়ে গেল না? স্যার তাহলে প্রেজেন্ট আর ফিউচার ইয়াটা কি, তাহলে আলাদা কেন হলো? প্রেজেন্ট আর ফিউচারে আদৌ তেমন কোনো পার্থক্য নেই। তাহলে তেমন নাই বলতে কি একটু পার্থক্য আছে, সেটা কি জাস্ট আমরা প্রেজেন্টের সাথে অতিরিক্ত একটা ভার্ব, আর কিচ্ছু না, অতিরিক্ত একটা ভার্ব যোগ করা মাত্র প্রেজেন্ট আর ফিউচার হয়ে যাবে। সেটা হচ্ছে কি মডেল ভার্ব, যাকে আমরা বলি শ্যাল অথবা উইল। এটা সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে চেঞ্জ হয়। এছাড়া প্রেজেন্টের সাথে আর ফিউচারের সাথে আর কোথাও পার্থক্য নাই। আরো একটু ক্লিয়ার করলে, যদি ক্লিয়ার করে বলি, প্রেজেন্ট টেন্স আর ফিউচার টেন্সে শুধুমাত্র একটা ভার্ব অতিরিক্ত থাকবে। আমরা আসবো সামনের দিকে আসি। তাহলে আমরা মেইনলি ভার্বকে ক্লাসিফাই করলাম। আমার কথাটা একটু কিরকম হলেও কথাটা ঠিক আছে আলটিমেটলি? রেসপন্স স্যার ঠিক আছে। তার মানে হচ্ছে আমি কি বুঝাতে চাইলাম, প্রেজেন্ট আর ফিউচার টেন্সের শুধুমাত্র একটা পার্থক্য, সেটা কি একটা অতিরিক্ত ভার্ব হবে, সেই ভার্বটা হচ্ছে শ্যাল অথবা উইল, আর কোনো পার্থক্য নেই। তাহলে আমরা আসবো সামনে, আসার সময় আমি আপনাকে একটা দেখাবো। তাহলে মেইনলি ভার্বকে আমরা ভাগ করলাম কয় ভাগে? তিন ভাগে। একটা হচ্ছে বর্তমান কাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল, অর্থাৎ প্রেজেন্ট টাইম বা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। তাহলে এবার চলে আসি আমরা টেন্সের আরেকটু ইলাবোরেশনে। আচ্ছা, আপনারা ম্যাথমেটিক্স ম্যাথের স্টুডেন্ট আছেন নাকি কেউ? নাই? ম্যাথমেটিক্সে 3+2 কত করছেন? আচ্ছা, সবাই তো এমনি পারবেন, নরমালি তো সবাই পারবেন। 3+2 কত? একজন বলেন, আপনাদের আমি সাথে নিচ্ছি তো বলার জন্য। 5 স্যার। 5, আমি লিখছি কত? 4। তাহলে আমরা এই গণিতটা, অর্থাৎ গাণিতিক আর ইংলিশের যে একটা গাণিতিক বিশ্লেষণটা একটু ভিন্ন ভাবে করবো। 3+2 আমরা জানি 5 হওয়ার কথা, কিভাবে 4 হয়? তাহলে আমি এটা এখানে রেখে দিচ্ছি, এটা এখানে রেখে দেই, কিছুক্ষণ থাকুক, অন্যরা দেখুক যে কিভাবে 3+2 4 কেন করলো 5 না হয়ে। তাহলে আমরা এখানে নাম্বারিং এ আসি। নাম্বারিংটা কি, আমি প্রত্যেকটা টেন্সকে আবার ভাগ করছি, প্রত্যেকটা এখানে যে তিনটা আছে, প্রেজেন্টকে আবার ভাগ করলাম, পাস্টকে আবার ভাগ করলাম এবং ফিউচারকে ভাগ করলাম, এবং প্রত্যেকটাকে ভাগ করলে আবার প্রতিটার ভিতরে চারটা করে পাই। চারটা কি? সিম্পল অথবা ইনডেফিনিট টেন্স বলি আমরা, প্রোগ্রেসিভ অথবা কন্টিনিউয়াস টেন্স বলি আমরা, পারফেক্টকে পারফেক্টই বলি, পারফেক্ট টেন্স, আরেকটা বলি পারফেক্ট প্রোগ্রেসিভ। খেয়াল করেন আপনারা একটু, যারা আমার সাথে আছেন একটু যদি খেয়াল করেন, এখানে আছে কি পারফেক্ট, আমি এটাকে একটু ভিন্ন কালার করে দিলাম, তাহলে এই কালার অনুসারে এটাকেও ভিন্ন কালার করলাম। দেখেন এই পারফেক্ট আর এই পারফেক্ট সেম না? সেম। আমি এইটাকে একটু ভিন্ন কালার করে দেই, প্রোগ্রেসিভ আমি মনে করেন যে কালারটা কি করব, এই কালারটা করে দিলাম প্রোগ্রেসিভ। তাহলে আমি এই প্রোগ্রেসিভ কালারটাই করে দিলাম। এখন দেখেন তো, প্রোগ্রেসিভ মানে কন্টিনিউয়াস, পারফেক্ট তো পারফেক্ট, তাহলে পারফেক্ট প্রোগ্রেসিভ মানে পারফেক্ট কন্টিনিউয়াস। এখন একটু খেয়াল করুন তো সবাই, যে এই 3 আর এই 2 যোগ করলে এবার 4 নাম্বারটা পুরোপুরি হয়েছে কিনা? 3+2 4 হয়। কিভাবে দেখেন, আমি পারফেক্টকে এখানে লিখলাম, প্রোগ্রেসিভকে এখানে লিখলাম, তাহলে পারফেক্টের সিরিয়াল হচ্ছে নাম্বার 3, প্রোগ্রেসিভের সিরিয়াল নাম্বার 2। 3+2 এই দুইটাকে আমি যখন যোগ করে নিয়ে আসলাম তখন হয়ে গেল আমার নাম্বার 4। এবার বোঝা গেছে যে এটা ম্যাথ না, এটা ম্যাথমেটিক্যাল টার্ম না, তাহলে এটা কিসের টার্ম?
ম্যাথমেটিক্স ইন ইংলিশ, অর্থাৎ ইংলিশের গাণিতিক যে ইয়াটা, এটা কিন্তু আপনাকে টোটালি আপনাকে যোগ করেই কাজটা করতে হবে, এবং আমি যোগ করেই সামনে আনবো যে এটা কিভাবে সম্ভব। এর জন্য আপনাকে ম্যাথমেটিক্স এর লসাগু গসাগু মনে রাখতে হবে। আচ্ছা আমরা আসতেছি সামনে, তাহলে আমি এটা মুছে দেই। তাহলে দেখেন আমি এখানে আগে টেন্সকে কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। আর এখন করলাম কয় ভাগে? 4 ভাগে। তাহলে প্রত্যেকটাকে আমি আবার 4 ভাগে ভাগ করতে পারি। তাহলে টেন্স এবার যদি বলি জেনারেলি কয় প্রকার হয়ে গেল? 12 প্রকার। মেইনলি হচ্ছে 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। প্রত্যেকটাকে আবার 4 প্রকারে ভাগ করলাম এবং 3 4 এ 12 প্রকার টেন্স। এর ভিতরে আবার যদি আপনি সেন্টেন্সের দিকে যান, যে অর্থানুসারে সেন্টেন্স 5 প্রকার, সেই 5 প্রকারের ভিতরে কিন্তু আবার এই 12 গুণ 5, 5 12 60 প্রকারের একটা সেন্টেন্সকে রূপান্তর করা যায়। তাহলে আমরা একটু সামনে যাইতে পারি? আমার সাথে কয়জন আছেন? 4 জন না 5 জন? সংখ্যা কম। এবার 3 + 2 = ক্লারিফাই হলো আপনাদের যে কেমনে 4 হয়? জি স্যার। আচ্ছা এবার আসেন আমরা তাহলে একটা একটা করে করতেছি। কোন একটা আপনার এখানে যে আমরা করলাম যে এই যে ক্লাসিফাই করলাম, আমি যদি বলি যে এখন ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল টেন্স কয় প্রকার, কেউ বলতে পারবেন আপনাদের? কয় প্রকার ইনডেফিনিট, কয় প্রকার বলেন তো? 3 প্রকার, প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট এবং ফিউচার ইনডেফিনিট। হ্যাঁ প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট বলেন। 3 প্রকার স্যার। 3 প্রকার কি কি? প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। আমি তো আগেই দেখাই দিলাম। তাহলে এই প্রত্যেকটা 3 প্রকার, যেমন কন্টিনিউয়াস 3 প্রকার, পারফেক্ট 3 প্রকার, পারফেক্ট প্রগ্রেসিভ 3 প্রকার, সিম্পল অথবা ইনডিফিনিট 3 প্রকার, প্রত্যেকটা 3 প্রকার করে। তাহলে আমি একটু ভিন্ন ভাবে দেখাচ্ছি কি, সব সিম্পল গুলোকে একসাথে দেখাই আপনাদের, যাতে আপনাদের সুবিধাটা হয় যে প্রত্যেকটা সিম্পলের সাথে পার্থক্যটা কি। তাহলে আমি প্রথমটায় চলে যাই। আমার স্ক্রিন কি ক্লিয়ার? আর যারা ফেসবুকে দেখতেছেন তাদের কোথাও কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কমেন্ট এখন দেখতে পারতেছি না, পরে আনসার করব। আর আপনাদের ক্লিয়ার কিনা, সাউন্ড ওকে কিনা একটু বলেন। আচ্ছা এবার দেখেন প্রেজেন্ট টেন্স, আমি সাবজেক্টটা নিলাম থার্ড পারসন সিঙ্গুলার। হি ওয়াকস টু স্কুল, আর কিছুই নিলাম না। আমাদের কিন্তু ওই টোফেলের ফার্স্ট লাইনটা বা ফার্স্ট এক্সাম্পলটা এটাই দেওয়া আছে, আমি ওই এক্সাম্পলটা এখানে নিয়ে নিলাম। তাহলে আমি এখানে সিম্পল সেন্টেন্সকে অর্থাৎ ইনডেফিনিট টেন্সকে আমি ভাগ করলাম। কয় ভাগে ভাগ করলাম? 3 ভাগে। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার। আমি কিছুক্ষণ আগে আপনাদের একটা কথা বলছিলাম যে প্রেজেন্ট আর ফিউচারের ভিতরে আদৌ কোনো পার্থক্য নেই, একটা ছাড়া। সেই একটাই আমি পার্থক্যটা এখানে দেখাবো। এখানে একটু কথা আছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমি যদি এখানে হি ব্যবহার না করতাম, আমি যদি ব্যবহার করতাম উই, তাহলে কি আমি এখানে ওয়ার্কস দিতাম? তাহলে হয়ে যেত না ওয়ার্ক। আমার কথা বুঝতেছেন কিনা? এখানে দেখেন আমার সাথে যারা থাকবেন তারা কিন্তু রেসপন্ড করতে হবে, নাহলে কিন্তু আমি নেক্সট থেকে আপনাদের জুমে নিব না, আমি সরাসরি লাইভ দিয়ে দিব। কারণ আমি আপনারা রেসপন্ড করা মানে হচ্ছে আমার সাথে পার্টিসিপেটরি ক্লাস করা। আমার কথা বুঝছেন কিনা? আমি এই জন্য আপনাদের কিন্তু নিছি জুমে। বুঝেন না বুঝেন আমাকে ইয়েস নো বলবেন, তাহলে আমার কথাগুলো বলতে সুবিধা হয়। আচ্ছা এবার আসেন। ওকে, উই ওয়াক টু স্কুল, তাহলে এখানে আমি উই দিলাম। কিন্তু আমার যদি এখানে হতো হি, তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে সাবজেক্টের সাথে ভার্বের একটা এগ্রিমেন্ট ছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের আছে কিন্তু পরীক্ষায়। তখন আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে মূল ভার্বের সাথে এস বাই এস দিয়ে দিব। কখন? যখন সে প্রেজেন্ট ইনডিফিনিটে হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে সাবজেক্টের সাথে মূল ভার্বের, কারো এখান থেকে রিপিট আসতেছে একটু খেয়াল করিয়ে। আর সাবজেক্টের সাথে মূল ভার্বের কি হবে? এস বাই এস যোগ করতে হবে। এবার খেয়াল করেন, আমি যদি জিজ্ঞাসা করি এখন যে একটা ভার্বের কয়টা ফর্ম, আপনারা পড়ছেন না আগে একটা ভার্বের কয়টা ফর্ম? একটা ভার্বের কয়টা ফর্ম পড়ছেন? একটা পড়ছেন প্রেজেন্ট ফর্ম, ছোটবেলায় পড়া। একটা পড়ছেন পাস্ট ফর্ম, একটা পড়ছেন পাস্ট ফর্মের পরে পড়ছেন পাস্ট পার্টিসিপল। পড়ছেন না এরকম? পার্টিসিপল বানানটা দেখছেন? খবরদার পার্টিসিপল বানানে যেন পিএল এখানে যেন পিএল না হয়ে যায়, খবরদার, তাহলে কিন্তু
ভুল হবে, এটার উচ্চারণ হচ্ছে পার্টিসিপল, নট পার্টিসিপাল। অনেকে কিন্তু প্রিন্সিপাল আর প্রিন্সিপাল এই দুইটার ভিতর কিন্তু ঝামেলা করে দেয়। এই জায়গায় খেয়াল করতে হবে, কলেজে যারা থাকে সে কিন্তু প্রিন্সিপাল, পল নয়। এবার আসেন তাহলে আমরা একটা ভার্বের তিনটা ফর্মে রূপান্তর করব। এই ফর্মগুলো আমার এখানে কাজ করবে, টেন্সের ক্ষেত্রে কাজ করবে। তাহলে আমি প্রথমে চলে আসতেছি কি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা প্রেজেন্ট সিম্পল, তার মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন দেখেন ওয়ার্কস কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন ভার্বের প্রেজেন্ট ফর্ম আরেকটা ব্যাপার আছে, ভার্বের বেস ফর্ম, এর ভিতরে কিন্তু পার্থক্য আছে। ভার্বের বেস ফর্ম হচ্ছে ভার্ব যেখান থেকে সৃষ্টি হলো। যেমন আমি যদি এখান থেকে দেখাই যে এম অথবা ইজ অথবা আর, এগুলো কিন্তু সব ভার্বের প্রেজেন্ট ফর্ম। এম ইজ আর এগুলো কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু এরা কিন্তু ভার্বের বেস ফর্ম নয়। কেন ভার্বের বেস ফর্ম নয়? কারণ এই ভার্বটা সৃষ্টি হলো বি ভার্ব থেকে। কোত্থেকে? বি ভার্ব থেকে। সো এই বি ভার্বটা হচ্ছে বেস ফর্মের ভার্ব, আর এম ইজ আর হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম। সো বেস আর প্রেজেন্ট প্রায় অনেক সময় সেম থাকে, অনেক সময় সেম থাকে না। যেমন এখানে কিন্তু ওয়ার্কস, ওয়ার্কস কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, নট বেস ফর্ম। কারণ ওয়ার্কস এর বেস ফর্ম কিন্তু ওয়ার্ক, ওয়ার্কস এর বেস ফর্ম কি ওয়ার্ক, যার কারণে ওয়ার্ক হচ্ছে বেস ফর্ম, আবার ওয়ার্ক প্রেজেন্ট ফর্ম, আবার এখানেও কিন্তু ওয়ার্কস প্রেজেন্ট ফর্ম। কারণ এখানে কি হচ্ছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে মূল ভার্বের সাথে আমরা এস বাই এস যোগ করলাম। তাহলে আমি নিচের দিকে একটু এগুলো মুছে দেই যাতে আপনাদের একটু দেখতে সুবিধা হয়। এগুলো মুছে দিচ্ছি আমি। এবার একটু দেখেন, আমি প্রথম লাইনটায় চলে আসি। আবার একটু সময় নিলেও আপনাদের বেসিক থেকে কাজ করবো তো সময় লাগবে। দেখেন প্রেজেন্ট, প্রেজেন্ট, তাহলে দেখেন আমরা এই জায়গায় এখানে আমি কালারটা এই কালার দিয়ে ধরেন, এখানে আমি এই সাবজেক্ট, এখানে সাবজেক্ট, সাবজেক্ট সব সেম না? পার্থক্যটা কোথায়? প্রেজেন্ট ইনডিফিনিট ভার্বের প্রেজেন্ট ফর্ম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আরেকটা রুল এস বাই এস যোগ করলাম। আবার দেখেন আমি এখানে দ্বিতীয়টা যখন চলে আসছি পাস্ট ইনডিফিনিট ভার্বের জাস্ট পাস্ট ফর্ম, দেখেন সাবজেক্ট সাবজেক্ট, এখানে টু 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 প্রিপজিশন টু রয়ে গেছে, স্কুল স্কুল রয়ে গেছে, চেঞ্জটা কোথায়? শুধুমাত্র ভার্বে। আমি যদি এবার থার্ড ওয়ানে আসি, দেখেন আমি যদি থার্ড ওয়ানে আসি, এখানে আমি প্রথমেই বলছিলাম প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সের ভিতরে পার্থক্য নাই। এবার দেখেন তো আমি যদি উইলটা এখানে বাদ দিতাম, মনে করে উইলটা নাই, তাহলে এই টেন্স আর এই টেন্স সেম না? শুধুমাত্র কি আর পরিবর্তন, এখানে একটা এস নাই, তাই তো? তাহলে আমি যদি এবার কি করি, আমি যদি ফিউচার টেন্স এ রূপান্তর করি, প্রেজেন্ট টেন্সকে জাস্ট ফিউচার টেন্সে রূপান্তর করি, তাহলে আমি কি করব, জাস্ট এই সাবজেক্ট এবং মূল ভার্বের আগে একটা অক্সিলারি ভার্ব বসাবো। সেই অক্সিলারি ভার্ব সবসময় ফিউচারে সবসময় হবে শ্যাল অথবা উইল, সেটা ডিপেন্ড করবে সাবজেক্টের পার্সন এবং নাম্বারের উপরে, তারপরে শ্যাল তারপরে উইল, এগুলো আমাদের অবশ্যই জানা। তার মানে হচ্ছে যে আমরা প্রেজেন্ট টেন্সে একটা ভার্ব পাবো, পাস্ট টেন্সে একটা ভার্ব পাবো, কিন্তু যখন আমি ফিউচারে যাব তখন একটা ভার্ব এডিশনাল সব সময় হতেই থাকবে, বাড়তেই থাকবে। তাহলে আমি এবার খেয়াল করেন, আপনাদের কোশ্চেন হতে পারে যে স্যার এখানে তো ওয়ার্কস ছিল, তাহলে এখানে ওয়ার্ক হয়ে গেল কেন? আবার হি তো থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখানে কেন ওয়ার্কস হবে না? তাহলে এটার পার্থক্যটা একটু দেখাই, খেয়াল করেন। এই যে মার্ক করা যে উইল, উইলটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বের পরে ভার্বের সবসময় বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম বসে। এক্ষেত্রে যদি এস বাই এস থাকে তা উঠে গিয়ে মূল অবস্থায় চলে আসবে, একদম রুট, এটাকে বলে রুট অথবা স্টেম, ঠিক আছে? রুট ফর্মে আসবে। আপনাদের এফিক্সেস করাবো, আমরা অনেক গ্রামার করাবো, যদি আপনারা ধৈর্য ধরে থাকেন, সময় নিবেন এবং দেখবেন যে ইংলিশটা কত সহজ। তাহলে এবার আসেন, আচ্ছা আমার সাথে যারা আছেন তাদের কাছে কি এই সিম্পল ফর্মটা অর্থাৎ প্রেজেন্ট পাস্ট এবং ফিউচার সিম্পল ফর্মটা কি সবার জন্য ক্লিয়ার? সবাই কি বুঝতেছেন? কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি, সমস্যা নেই। সহজ না একদম? यस, এগুলো তো আপনাদের জানাই ছিল, তারপরেও আরো মনে করেন রিভিউ হচ্ছে। এবার একটা জিনিস খেয়াল করবেন,
এই লাইনটায় আমি নাম এখানে নাম দিছি কি প্রোগ্রেসিভ অথবা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি চলমান অবস্থা। মনে রাখবেন অবশ্যই কন্টিনিউয়াস করতে বি ভার্ব লাগবেই। বি ভার্ব ছাড়া আপনি কখনোই কন্টিনিউয়াস টেন্স করতে পারবেন না। তাহলে আপনাকে টু বি ভার্ব অবশ্যই লাগবে। এখন আপনাকে জানতে হবে কি টু বি ভার্ব। টু বি ভার্ব কে কে? আপনাকে জানতে হবে যে টু বি ভার্ব তো করব। তাহলে আমরা এবার দ্বিতীয় নম্বরে চলে আসছি কিন্তু প্রোগ্রেসিভ অথবা কন্টিনিউয়াস। আমি দ্বিতীয়তে চলে আসছি। তাহলে আপনাকে জানতে হবে যে টু বি ভার্ব কে কে? যেমন টু বি ভার্ব এম, টু বি ভার্ব ইজ, টু বি ভার্ব আর, এগুলো সব প্রেজেন্ট ফর্ম। টু বি ভার্ব ওয়াজ, এটা হচ্ছে পাস্ট ফর্ম তবে সিঙ্গুলারের পরে বসে। টু বি ভার্ব ওয়ার, পাস্ট ফর্ম প্লুরালের পরে বসে। টু বি ভার্ব নিজেই, এই টু বি ভার্ব নিজেই আমার এখানে ব্যবহার সে একা করতে পারবে না, একা ব্যবহার হয় না, অন্যকে দরকার হয়। এরপরে আসি টু বি ভার্বের আরেকটা ফর্ম বিইআইএনজি, বিং। এটা আমরা কন্টিনিউয়াস ফর্ম করতে ব্যবহার করি, অনেক সময় প্যাসিভ ভয়েসে কন্টিনিউয়াস করতে লাগে। আরেকটা ফর্ম বিন, বিন হচ্ছে এই বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ওয়াজ ওয়ার পাস্ট ফর্ম, বিও প্রেজেন্ট ফর্ম, আবার বিং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, আর বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে বি ভার্বে দেখেন এই ফর্মগুলো আপনাকে মনে রাখতে হবে। এছাড়া পৃথিবীতে কোন দেশে আর কোন বি ভার্ব নাই। 8টা বি ভার্ব দেখেন এখানে গুনে গুনে দেখেন, 8টা বি ভার্ব। 8টা হচ্ছে কিনা? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, পাস্ট, হ্যাঁ 8টা। এই 8টা বি ভার্ব ছাড়া কিন্তু আর বি ভার্ব না। আমি এই যে একটু ছোট করে দিই আপনাদের। এবার আসি আমি কোথায় আসবো? তাহলে আমি এর পরের অপশনটায় আসি যে প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স আমরা যখন করব তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আমি যখন বলি, এখন যদি বলি যে কন্টিনিউয়াস টেন্স কয় প্রকার, তাও 3 প্রকার আগের মতো। কি কি? প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখানে আমার পার্থক্যটা আগের থেকে কি ব্যতিক্রম হলো? সাবজেক্ট, প্রিপজিশন, এরপরে নাউন সেম রয়ে গেল। ভার্ব হয়ে গেল কোথায়? চেঞ্জ হয়ে গেল কোথায়? শুধু ভার্বে। কোথায় হয়ে গেল চেঞ্জ? শুধু ভার্বে। আপনি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে যান তাহলে ভার্ব কয়টা? 2টা। এবার দেখেন প্রথম ভার্বটা কি? বি ভার্ব। বি ভার্বের পরে মূল ভার্ব যেটা, সেই ভার্বের পাস্ট সরি সেই ভার্বের সাথে আইএনজি। আমি যদি এখন এখানে বলি যে একটা স্ট্রাকচার আমি লিখে দিই, স্ট্রাকচার। স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট, সাবজেক্ট প্লাস প্লাস কি আসবে? বি ভার্ব, বি ভার্ব প্লাস প্লাস মেইন ভার্বের সাথে, এই যে মেইন ভার্ব আমি এভাবে লিখলাম, মেইন ভার্ব এর সাথে কি হবে? আইএনজি যোগ হবে। এরপরে প্লাস প্লাস কি আমি সি দিয়ে লিখে রাখলাম, মনে করেন কম, কম মানে কমপ্লিমেন্ট, আর অতিরিক্ত যা থাকবে। এটা একটা স্ট্রাকচার হয়ে গেল। একটু ছোট করে দেই তাহলে একটা লাইনের ভিতরে চলে আসবে। একটা লাইনে নিয়ে আসলাম। এবার দেখেন আমি দ্বিতীয় সেন্টেন্সে যখন আসলাম, দ্বিতীয় সেন্টেন্সের আর প্রথম সেন্টেন্স অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস এর বেসিক পার্থক্যটা কোন জায়গায় দাঁড়াইলো? এই জায়গায় দেখেন এখানে কিন্তু 2টা ভার্ব আছে। আপনাদের ভিতরে যারা আছেন বলেন তো এই ভার্বকে আমরা কি বলি? এখন আমি মার্ক করছি, বলেন তো কি বলি? কেউ একজন বলেন, মনে আছে কারো? হ্যাঁ হ্যাঁ, ভার্ব ফ্রেজ। কারণ একের অধিক ভার্ব, আমরা ওই যে শুরু করছিলাম ভার্ব ফ্রেজ, এটা একের অধিক না, যেখানে একটা মেইন ভার্ব থাকবে, এক বা এর একাধিক কি থাকবে? অক্সিলারি ভার্ব থাকবে। এখানেও দেখেন এক বা একাধিক, এখানে একটা এখানে একটা, কিন্তু এখানে গিয়ে 2টা। তাহলে এবার আসি আমরা কন্টিনিউয়াস ফর্মে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমি যখন পাস্ট কন্টিনিউয়াসে যাব তখন কিন্তু দেখেন এই মেইন ভার্ব কিন্তু পরিবর্তন হয়নি, সেম কিন্তু ওয়াকিং ওয়াকিং রয়ে গেল। পরিবর্তনটা কোথায়? অক্সিলারি ভার্ব। তার মানে হচ্ছে যে সেন্টেন্সে যখন আপনার অক্সিলারি থাকবে, অক্সিলারি মানে কি করে? সে অক্সিলেট করে, দ্যাট মিন্স হেল্প করে। আমি এই ভার্বের আরো অনেকগুলো নাম দিতে পারি, এই অক্সিলারি ভার্বের আরো অনেকগুলো নাম দিতে পারি। কি নাম দিতে পারি? যেমন হেল্পিং ভার্ব, যেমন অ্যাসিস্ট্যান্ট ভার্ব, আমি নাম দিতে পারি অপারেটর, যে অপারেট করে। এখানে কিন্তু ওয়াকিং হচ্ছে মূল আর ইজ হচ্ছে তাকে সাপোর্ট করতে, তাহলে সাপোর্টিং ভার্ব এটাও বলতে পারি। এখন যখনই প্রেজেন্ট থেকে পাস্টে চলে আসলাম তখন শুধুমাত্র মূল ভার্বের কোনো পরিবর্তন হয়নি, জাস্ট অক্সিলারি ভার্বকে কি করলাম আমরা? এটা ওই যে বাংলা সিনেমার মতো, বাংলা সিনেমায় দেখেন না অনেক সময় ওই যে বড় লোকের মেয়ে গরিবের ছেলে এরকম যদি হয়, ওই নায়িকার বাবা বন্দুক নিয়ে বের হয় অনেক সময় গুলি করার জন্য,
নায়িকা সামনে গিয়ে দাঁড়ায়, আগে আমাকে গুলি করো, এই আগে আমাকে গুলি করো মানে হচ্ছে যা চেঞ্জ হবে সব অক্সিলারি উপর দিয়ে যাবে, আর প্রিন্সিপাল সে নিষ্ক্রিয় থাকবে, তার কোনো পরিবর্তন এখানে আসবে না প্রত্যেকটা জায়গায়। যখনই আপনার অক্সিলারি থাকবে তখনই আপনার কি হবে, প্রিন্সিপাল ভার্বের ফাংশনটা কি হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, আর কাজ করবে কে, অক্সিলারি ভার্ব এখানে পুরা সাপোর্ট করবে সব জায়গায়। এখন দেখেন এবার আমি যেটা বলছিলাম, আমি এই জায়গাটা একটু মুছে দেই, মুছে দিয়ে আমি এটা লিখি, হি ইজ ওয়াকিং টু স্কুল। দেখেন তো প্রেজেন্ট আর ফিউচারে আমি সেম লিখছি কিনা, সবাই একটু তাকান, এই সেন্টেন্সটা আর এখানের এই সেন্টেন্সটা আমি একদম হুবহু সেম লিখছি কিনা। কারণ আমি বলছিলাম প্রেজেন্ট আর ফিউচারের ভিতরে পার্থক্য নাই, শুধুমাত্র কি আছে, একটা অতিরিক্ত শ্যাল বা উইল বসাবো, তাহলে আমি একটা উইল বসালাম। এবার দেখেন ঠিক আছে কিনা, ঠিক নাই। কোথায় নাই স্যার, এখানে ইজ তো উইলের পরে কেমনে হয়, তাহলে কি করতে হবে, ইজ তো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু উইলের পরে ভার্বের হবে বেস ফর্ম, এই জন্য ইজ এর বেস ফর্ম আমি এই যে এখানে লিখছি, ইজ এর বেস ফর্ম হচ্ছে বি, যার কারণে এখানে বসে যাবে বি, আর সবকিছু ঠিক থাকবে। অর্থাৎ আমি এখানে আপনাদের স্ট্রাকচারটা লিখতেছি না, আমি বলে দিচ্ছি, যেমন সাবজেক্ট প্লাস বি ভার্ব পাস্ট ফর্ম প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস কমপ্লিমেন্ট আর যদি কিছু থাকে। এখানে কি হয়ে গেল, সাবজেক্ট প্লাস শ্যাল উইল, শ্যাল বা উইল, এরপরে বি ভার্ব, এরপরে মেইন ভার্বের সাথে আইএনজি। আমি কি একটু সামনের দিকে আগাইতে পারি? হ্যাঁ, অনেক অনেক সিম্পল না? আপনি আইডেন্টিফাই করবেন কিভাবে, অবশ্যই কন্টিনিউয়াস ফর্মে আপনাকে টু বি ভার্ব থাকতে হবে। তাহলে এবার আমি চলে আসি পারফেক্ট, পারফেক্ট অবশ্যই থাকতে হবে, না হলে পারফেক্ট টেন্স হবে না, টু হ্যাভ ভার্ব। তাহলে আপনাকে জানতে হবে যে টু হ্যাভ ভার্ব কে কে, হ্যাজ, আমি হ্যাভ আগে লিখি, হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট ফর্মে, আর একটা ফর্ম আছে সেটা হচ্ছে হ্যাড। এই সব ভার্ব গুলাকে, এই যে অক্সিলারি ভার্ব, এগুলোকে সব প্রাইমারি অক্সিলারি বলে, প্রাইমারি অক্সিলারি ভার্ব, ঠিক আছে? তাহলে আমরা এই ভার্ব অনুসারে চেঞ্জ হবে, কি অনুসারে, সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুসারে, আর হচ্ছে টেন্স অনুসারে, যেহেতু এখানে হ্যাড আছে টেন্স অনুসারে। তাহলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্সে আমি আনবো সাবজেক্টকে হি, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে হির সাথে হ্যাভ আসে না হ্যাজ আসে, এগুলো তো আপনাদের জানা থাকার কথা। তাহলে হির সাথে কখনোই হ্যাভ সম্ভব নয়, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তার সাথে আসবে হ্যাজ, তাহলে আমি হ্যাজ বসালাম। হ্যাজ এর পরে মূল ভার্ব যে থাকবে, তার মূল ভার্ব ছিল কি ওয়ার্ক, তার পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি এবার লিখি সাবজেক্ট প্লাস প্লাস হ্যাভ বা হ্যাজ, তাহলে মানে আমি হ্যাজ লিখলাম, বা অথবা হ্যাভ হতে পারে প্রেজেন্ট ফর্ম আর কি। তারপর মনে করেন যে মেইন ভার্ব, মেইন ভার্বের কোন ফর্ম, জাস্ট পাস্ট ফর্ম, ঠিক আছে, প্লাস কমপ্লিমেন্ট, তার মানে আমি এটা লিখতে পারি। আমি মুছে দিলাম কিন্তু আপনারা দেখে নিন। এবার দেখেন প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্সের ভিতরে পার্থক্যটা কোন জায়গায় গিয়ে দাঁড়ানো, আর কোথাও কেউ বিন্দু মাত্র পার্থক্য পান? আর বিন্দু মাত্র পার্থক্য কিন্তু নাই। আমার সাথে কিন্তু জুমে অনেকে ইয়া দিছে, কিন্তু আমি কাউকে আর নিতে পারি নাই। আচ্ছা খেয়াল করেন, আমি আর এখানে বিন্দু মাত্র পার্থক্য দেখতেছেন নাই, তাহলে আমার জাস্ট চেঞ্জটা কোথায় হলো, হ্যাজ আসছে, আমি হ্যাজ কে জাস্ট পাস্ট করে হ্যাড করে দিলাম। কথাটা বোঝা গেছে এবার? এখন দেখেন আমি যদি এই সেন্টেন্সটাকে প্রেজেন্টে রাখতাম সেই আগের মতো, তাহলে কি হতো, হি হ্যাজ ওয়াকড, হি হ্যাজ ওয়াকড টু দ্য স্কুল, তাহলে সেম প্রেজেন্ট আর ফিউচার আর সেমই দাঁড়াইলো। এখন এটা তো হওয়া সম্ভব নয়, তাহলে কি করতে হবে, হি এর পরে শ্যাল উইল আনতে হবে, আমি আনলাম উইল। উইলের পরে তো কখনো কি হতে পারে না, হ্যাজ হতে পারে না। কেন হতে পারে না? তার কারণ হচ্ছে উইলের পরে ভার্বের বেস ফর্ম, আর হ্যাজ, হ্যাভ, হ্যাড এর বেস ফর্ম কিন্তু হ্যাভ। সো এখানে আমি তখন বসাতে হবে হ্যাভ। থার্ড পারসন সিঙ্গুলার হওয়া সত্ত্বেও এখানে হ্যাজ হওয়ার সুযোগ নাই, এক্ষেত্রে হয়ে যাবে কি উইল হবে, আর উইলের পরে, উইল হচ্ছে মডেল ভার্ব, এরপরে ভার্বের কোন ফর্ম, ভার্বের বেস ফর্ম, আর হ্যাভ এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আপনারা এখানে স্ট্রাকচার লিখবেন, আমি লিখতেছি না, আপনারা লিখবেন সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ, অথবা হ্যাজ, না হ্যাজ হওয়া সম্ভব না, তাহলে কি উইল অথবা শ্যাল প্লাস হ্যাভ প্লাস মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে কমপ্লিমেন্ট যা যা থাকবে সব বসবে। এবার 4 নম্বরটা করার সময় আমি ওই যে 4-এ বলছিলাম 3 + 2, 4-এ কি বলছিলাম 3 +
2 ইকুয়াল 4 আপনাকে আনতে হবে। তাহলে আমি এইটা জাস্ট কিছু কাজ করব। এখানে আমি একটু ডাউনে নেমে যাই একবারে। কারো কোনো কনফিউশন থাকলে আমাকে সাথে সাথে বলবেন। এবার দেখেন পারফেক্ট করতে কোন ভার্ব লাগে? কিছুক্ষণ আগে বললাম টু হ্যাভ ভার্ব। দ্বিতীয়ত চলে আসছে প্রগ্রেসিভ করতে কোন ভার্ব লাগে? টু বি ভার্ব। তাহলে আমি যখন পারফেক্ট কন্টিনিউয়াস করব এই দুইটা ভার্বের কম্বিনেশন সেন্টেন্সে থাকতেই হবে, বাধ্যতামূলক থাকতেই হবে। এখন সে কিভাবে থাকবে? তাহলে আমি এখানে এই জায়গাটায় দেখাই। এই জায়গাটা দেখার আগে আমরা চলে আসলাম যে প্রেজেন্ট। তাহলে আমরা আসি প্রেজেন্ট পারফেক্ট। এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট একটা ইয়া বলি, যেমন হি হ্যাজ ওয়াকড টু স্কুল। আমরা লিখলাম, এটা কি লিখলাম? পিপি, মানে প্রেজেন্ট পারফেক্ট লিখলাম, আমি পিপি দিয়ে বুঝালাম। এবার আসেন পরেরটা আসি। পিসি, পিসি মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝায়। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে কি হবে? সাবজেক্ট হি ইজ, ওয়ার্ক থেকে ছিল কি? ওয়াকিং টু স্কুল। আমি দুইটা সেন্টেন্স পাশাপাশি লিখলাম। এই সেন্টেন্সটার মান হচ্ছে 3 কারণ সে 3 নাম্বার সিরিয়ালে। এই সেন্টেন্সটার মান হচ্ছে 2, সে হচ্ছে 2 নাম্বার সিরিয়ালে। তাহলে এবার আমি এই দুইটাকে যোগ করব, এই যে এখানে যোগ করব, একদম জাস্ট আপনারা ম্যাথের মতো করে যোগ করবেন। যোগ করলে কি আসে দেখি। তাহলে আমি 3 যোগ 2 ইকুয়াল টু 4 লিখছি, আমি লিখে ফেলি। তাহলে লিখলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি এভাবে বুঝাইলাম, আপনারা শুনতেছেন, বুঝতেছেন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখেন এই সেন্টেন্সের সাবজেক্ট, এই সেন্টেন্সের সাবজেক্ট সেম না? তাহলে আমি এটা কমন নিলাম। এবার দেখেন আগে আমি যখন পারফেক্ট কন্টিনিউয়াস করব, আগে পারফেক্ট ফর্ম আছে না? তাহলে এখানে হ্যাজ আছে, এখানে হ্যাজ নাই। তাহলে আমি হ্যাজ ভার্বকে নিয়ে নিলাম। হ্যাজ জাস্ট দুটো ভার্বকে যোগ করতেছি। এই যে বি ভার্ব ইজ এখানে আছে, এখানে নাই, তাহলে আমি ইজ কেও এখানে নিয়ে নিলাম, ইজ। এবার দেখেন এই ভার্ব সেম, তাহলে আমি ইজ এর পরের থেকে এই ভার্বগুলোকে আমি পুরোপুরি নিয়ে নিই এখানে কন্টিনিউয়াস ফর্মটাকে। তাহলে লিখি আমি ওয়াকিং টু স্কুল। এবার দেখেন তো মিসমেসিংটা অথবা ইনকারেকশনটা কোথায় দেখা যাচ্ছে? কোন জায়গায় কারেক্ট না? এই জায়গাটায় দেখতে কারেকশন মনে হচ্ছে না। কেন মনে হচ্ছে না? কারণ কি আছে? হ্যাজ এর পরে ইজ, এটা কিভাবে বসানো সম্ভব? ঠিক না? তাহলে আপনারা যেটা জানেন, দেখেন আমি কিভাবে যোগ করছি। এই সাবজেক্ট আমি পারফেক্টটাকে আগে নিছি, তাহলে পারফেক্টের এত দূর আমি নিয়ে নিছি, তাহলে নিলাম। সাবজেক্ট যেহেতু একই, তাহলে এই সাবজেক্টটা এখানে আর লাগবে না। এবার ইজ থেকে বাকি পুরোটা নিলাম, কেন? এখানে কিন্তু ভার্ব যেটা আছে এই ভার্বটা কন্টিনিউয়াস ফর্মটা লাস্টে আছে, আমি লাস্টে নিয়ে নিছি একদম পুরোটা। তাহলে আমি জাস্ট যোগ করছি। দেখেন তো এখানে আমি যদি একটা যোগ চিহ্ন দেই তাহলে কিন্তু আপনার ইজিলি বোঝা যাচ্ছে এইটুকু হচ্ছে পারফেক্টের আর এইটুকু হচ্ছে কন্টিনিউয়াসের। তাহলে আমরা এবার যোগ করব। এবার আমরা গ্রামাটিক্যাল কাজটা কি করব? সেটা হচ্ছে যে হ্যাজ এর পরে মূল ভার্ব, হ্যাজ এর পরে যে ভার্বটা থাকবে সেই ভার্বটা সবসময় হবে পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা কিছুক্ষণ আগে বি ভার্বের ভিতরে পড়ে আসছি পাস্ট পার্টিসিপল হচ্ছে বি ভার্বের থেকে বিন, যার কারণে কি হয়ে গেল? এখানে বিন হয়ে গেল। সহজ লাগে নাকি বেশি জটিল করে ফেলতেছি? হ্যাঁ না ভাইয়া ঠিক আছে। সহজ মানে বেশি জটিল করে ফেলতেছি কিনা? আবার আপনাদের মাথা পিটিক হয়ে গেলে তাহলে সমস্যা, মানে হিতে বিপরীত যাতে না হয় আমাকে বলবেন। আমি কিন্তু গ্রামারের সাথে ম্যাথমেটিক্স এর একটা কমিউনিকেশন নিয়ে আসছি, একদম পুরো যোগ করে। দেখেন আমরা সাধারণত ছোটবেলায় বা আমাদের টিচাররা অথবা স্কুল কলেজের টিচাররা সাধারণত বুঝাইতো কি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস মূল ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে তুমি যখন এটাকে পারফেক্ট কন্টিনিউয়াস করবা হ্যাভ হ্যাজ প্লাস বি প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এইটা স্ট্রাকচার এইটা বলে শেষ। কিন্তু কেন হয় এটা কখনোই আমাদের বোঝানো হয়নি। এবার কেন হয় আমি আপনাকে দেখাইলাম যে আমি দুটো কিভাবে যোগ করে জাস্ট একদমই, যেমন এখানে টু স্কুলের তো কোনো পরিবর্তন নাই, সব জায়গায় সেম। পরিবর্তনটা কোথায়? মেইন ভার্বটার পরিবর্তন আছে, সেটা হচ্ছে পারফেক্ট টেন্স ওয়াইজ। তাহলে আমি সেটা সেই অনুসারে আনলাম। এখানে হ্যাজ আছে, আমি হ্যাজ কেও বসালাম এই জায়গায়। এখানে ইজ আছে, আমি ইজ কে বসালাম। সে বসার পজিশন অর্থাৎ সে পজিশনটা কেমন নিবে আমরা সেটা করলাম। এবার সাবজেক্ট তো সেম, সব জায়গায় সেম। এবার দেখেন আমরা যখন আমরা এবার
কন্টিনিউয়াসে চলে আসবো, একদম লাস্ট ওয়ান, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবার দেখেন এই ভার্বটার সাথে আর দ্বিতীয় সেন্টেন্সটার সাথে পার্থক্যটা এখানে ছাড়া আর কোথাও পার্থক্য আছে কিনা? আমি রেড মার্ক করলাম। আর কোনো পার্থক্য আছে? নাই। তাহলে হি হ্যাজ বিন ওয়াকিং টু স্কুল, হি হ্যাড বিন ওয়াকিং টু স্কুল। এখন আমার কথা ছিল যে ফিউচার টেন্স আমি জাস্ট প্রেজেন্ট ফর্ম করব এবং প্রেজেন্ট ফর্মের সাথে কি করব? আমি অতিরিক্ত একটা ভার্ব উইল আনবো। তাহলে উইল এর পরে মূল ভার্বের কখনো হ্যাজ হওয়া সম্ভব নয়, তখন সেই ভার্বটা কি হয়ে যাবে? বেস ফর্ম হয়ে যাবে, তখন হয়ে যাবে উইল হ্যাভ। আপনি যদি এখন স্ট্রাকচার করেন এটাকে, তাহলে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস কমপ্লিমেন্ট। আপনি যদি পাস্টে করেন হ্যাড আর বাকি একই নিয়ম। আপনি যদি করেন এখানে ফিউচার, তাহলে উইল অথবা শ্যাল, এরপরে হ্যাভ, এরপরে বাকি। তাহলে এবার খেয়াল করেন এখানে ভার্ব কয়টা হয়ে গেল? 3টা। সবসময় না মনে রাখবেন ফিউচারের সবসময় একটা বেশি থাকবে। ওই কাপলের মতো, কাপলদের যেরকম কাপলের বিয়ে হয়েছে দুইজন কিন্তু 1 বছর পরে এক বাচ্চা বেশি, তাহলে হয়ে যাবে কয়জন? 3 জন। সবসময় ফিউচার একটা অতিরিক্ত হবে, এইটা মাথায় রাখলে হবে। জাস্ট ফিউচার একটা বেশি, অর্থাৎ একটা ভার্ব বেশি থাকবে, সেইটা হচ্ছে শ্যাল বা উইল। প্রেজেন্টের সাথে ফিউচার শুধু এই বেসিক পার্থক্য, আর কিন্তু কোনো পার্থক্য খুঁজেও দেখেন আর তেমন একটা পার্থক্য নাই। সেক্ষেত্রে কি করতে হয়? এই শ্যাল উইল আনলাম, এরপরে ভার্বের বেস ফর্মের উপর চলে গেলাম। স্ট্রাকচার করতে পারবেন তো? তাহলে আমরা এবার ফিরে যাই কোথায়? টোফেলে, মূল জায়গায়। কোন জায়গায় ছিলাম? আমি একটু বেসিকটা আগাইলাম আর কি শুধু। আর সময় নিতে পারতেছি কিনা দেখিয়েন, সমস্যা হইলে আমাকে একটু নক দিয়েন। এবার আমরা এখান থেকে পড়ব টেন্সেস এন্ড অ্যাসপেক্ট, তাই না? ক্ষেত্র কেমন? প্রেজেন্ট সিম্পল, হি ওয়াকস টু স্কুল এভরি ডে। তাহলে এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার ওয়াকস হয়ে গেল, কিন্তু সিম্পল পাস্ট ওয়াকড হয়ে গেল। প্রেজেন্ট প্রগ্রেসিভ, প্রগ্রেসিভ মানে কন্টিনিউয়াস, হি ইজ ওয়াকিং। আমি কিন্তু এই আপনার সেন্টেন্সটা ওখানে নিছি, নিয়ে কিন্তু করাইলাম। হি ইজ ওয়াকিং টু স্কুল নাও, নাও হচ্ছে প্রেজেন্টে বসে। পাস্ট যখন হয় তাহলে পাস্ট কন্টিনিউ, হি ইজটা তখন ওয়াজ হয়ে গেল, আর বাকি কমপ্লিমেন্টটা সেই অনুসারে চেঞ্জ হবে। প্রেজেন্ট পারফেক্ট, হি হ্যাজ ওয়ার্কড, বাকিটা বসে গেল। পাস্ট পারফেক্ট, হ্যাজটা হ্যাড হয়ে গেল। এবার আমরা একটু নিচের শব্দগুলো পড়ি। কি বলছে? গিভেন হিয়ার, গিভেন এখানে কি দেওয়া আছে? হিয়ার ইজ আ লিস্ট অফ সাম অফ দ্য কমন ইরেগুলার ভার্বস ইন ইংলিশ। এই যে নিচে দেওয়া আছে রেগুলার ইরেগুলার ভার্ব। রেগুলার ভার্ব তো আমরা সাধারণত জানি যে ইডি যোগ করে যেটা হয় জাস্ট ইয়া ফর্মে। এখানে আমরা আসি, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইউ নো whether a verb is regular or irregular. You will notice the regular verb are the same in the past tense and past participle. যেমন প্রেজেন্টের পরে পাস্ট এবং পাস্ট পার্টিসিপল একদম সেম হবে, সেটা হচ্ছে রেগুলার। কিন্তু ইরেগুলার হচ্ছে তিন ধরনের, প্রেজেন্ট এক ধরনের, পাস্ট এক ধরনের, পাস্ট পার্টিসিপল এক ধরনের, আর প্রেজেন্ট পার্টিসিপল তো ভাবেন প্রেজেন্ট ফর্মের সাথে আপনি আইএনজি যোগ করবেন, এটা তো সহজ। তাহলে আসি, however irregular verbs are very often different in these বা those forms, তাই না? এই ফর্ম থেকে ভিন্ন। এখানে কিছু ইরেগুলার ভার্ব দেওয়া আছে, আমার মনে হয় এগুলো আমি ধরে না পড়ে আপনারা পড়ে ফেললে ভালো হবে। আপনারা পড়ে ফেলবেন, আপনারা এটা নিজে নিজে পড়তে পারবেন আর কি। তাহলে রেগুলার হচ্ছে আপনার পাস্ট টেন্স আর পাস্ট পার্টিসিপল সেম হবে, অর্থাৎ কোনো পার্থক্য নাই। কিন্তু যখন ইরেগুলার হবে পাস্ট একটা হবে, পাস্ট পার্টিসিপল একটা হবে, আর প্রেজেন্ট তো ভিন্ন থাকবে। এবার আসি আমরা পরেরটায়। ইউ শুড, এই লাইনটা, you should also know that there is no change in the following verb to indicate the different tense, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফিউচার, সরি প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল এর ভিতরে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র প্রেজেন্ট পার্টিসিপল যখন করবো পার্থক্য হবে। যেমন রিড রিড রিড, কাট কাট কাট, পুট পুট পুট, এরকম সবগুলা দেখবেন এখানে আছে। কিন্তু এই দেখেন রিডের এখানে কিন্তু একটা মার্ক করে আসছে, দেখছেন? এই যে রিড একটা স্টার মার্ক করা, যার কারণে আপনি যখন রিড কে যখন ফার্স্টে পড়বেন তাহলে কিন্তু আপনি রিড পড়তে পারবেন না, তখন হবে কিন্তু রিড রেড, রেড হয়ে যাবে। রিড ইজ প্রনাউন্সড differently in the past tense and participle, but I spelled the same, আইটা হবে এখানে দা
সেম, অর্থাৎ স্পেলিংটা আপনি যখন করবেন স্পেলিং সেম হবে, কিন্তু আপনার যখন উচ্চারণ করবেন প্রোনাউন্সিয়েশন ভিন্ন। রিচ বাট নট রিচ, রেড রেড, রিডিং। এবার আমরা যদি আসি সিম্পল পাস্টে, তাহলে এবার একটা একটা করে ধরে আসলো। সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট বলতে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট বলি। এক্ষেত্রে আমাকে কি কি জানতে হবে? This tense is usually not used to indicate present times. আপনাদের সাথে কি খাতা আছে? আমার সামনে যারা আছেন, আমার সাথে যারা আছেন, কারো হাতে খাতা আছে? হ্যাঁ আছে। আচ্ছা, তাহলে এইগুলা লিখে নেন। এইখানে খাতা যদি থাকে অথবা টোফেল বই যদি আপনাদের কাছে থাকে, এই জায়গাটা, এই ফাঁকা জায়গাটায় লিখে নেন স্টেটিভ ভার্ব। এখানে লিখলে আপনার জন্য মাথায় থাকবে। এর নাম হচ্ছে স্টেটিভ ভার্ব। এই যে দেওয়াই আছে এখানে স্টেটিভ ভার্ব। এই ভার্বগুলো স্টেটিভ। তাহলে স্টেটিভ ভার্ব কি, আমি এখন সেগুলো নিয়ে আলোচনা করব। যে এই ভার্বগুলা সাধারণত পাস্ট এবং কন্টিনিউয়াস ফর্ম হয় না। তাহলে আমরা এখানে আসতেছি। This tense is usually not used to indicate this tense is not usually, খেয়াল করেন, not, আবার পড়ি, this tense is usually not used to indicate present time। এটা শুধু used to present time indicate করে না, however it is used to indicate present time, অর্থাৎ now। নাও মানে এখন প্রেজেন্ট টাইম, মানে কন্টিনিউয়াস ফর্ম কি ইন্ডিকেট করলেও কন্টিনিউয়াস করা যায় না। যেমন আমি একটি পাখি দেখছি, আই অ্যাম ওয়াচিং অথবা আই অ্যাম সিইং এ বার্ড লিখলে ভুল হবে। আমি জ্বর বোধ করছি, আই অ্যাম ফিলিং ফেভারিট টুডে, এরকম লিখলে ভুল হবে। তখন আপনাকে লিখতে হবে কি, আমি একটি পাখি দেখছি, আই সি এ বার্ড। অর্থাৎ আপনি এটাকে কন্টিনিউয়াস ফর্ম করতে পারবেন না। আবার আমি জ্বর বোধ করছি, আই ফিল ফেভারিট টুডে, তখন আই এম ফিলিং দিতে পারবেন না। যার কারণে এই ভার্বগুলোর নাম উইথ দ্য ফলোইং স্ট্যাটিক ভার্ব, এর নাম হচ্ছে স্ট্যাটিক ভার্ব। যেমন এখান থেকে আমরা পড়ি, the verbs listed above are almost never used in the present or past progressive tense অথবা continuous। তার মানে অলমোস্ট, প্রায় হয় না, একদম হয় না তা না, আমরা এটাকে করতে পারি না। অনেক সময় আই এম সিন ইউজ করি প্রয়োজন অনুসারে, সেটা ব্যতিক্রম ভাবে আসবে। আই এম ওয়াচিং টেলিভিশন, সেটা ব্যতিক্রম ভাবে, কিন্তু সাধারণত এগুলাকে আমরা কি করি না, স্ট্যাটিক ভার্ব হিসেবে ইউজ করলে পাস্ট অথবা প্রেজেন্ট প্রগ্রেসিভ করতে পারি না বা করি না। although যদিও একটু ইয়া রাখছে আপনার জন্য অপশন, ইট ইজ পসিবল ইন সাম কেসেস, কিছু কিছু ক্ষেত্রে এটা সম্ভব হয়। সেই ক্ষেত্রটা হচ্ছে ভেরিয়েশন অথবা এক্সেপশনাল। আমরা তাহলে এবার একটু নিচে যাই। সিম্পল প্রেজেন্ট ইজ টু ইউজ, আমরা সিম্পল প্রেজেন্টটা কেন ব্যবহার করি? টু ইন্ডিকেট আর রেগুলার অর হ্যাবিচুয়াল অ্যাকশন। রেগুলার অথবা যেটা ঘটে, হ্যাবিচুয়াল আমরা বলি না, অভ্যাসে রূপান্তর হওয়া। কেউ সিগারেট খায়, কেউ নামাজ পড়ে, কোরআন পড়ে, পেপার পড়ে, অভ্যাস হয়ে যাওয়া রেগুলার। এই জন্য এগুলাকে বলা হয় আপনার হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অথবা আরেকটা কি বলতে পারি, অভ্যাসগত কর্মকাণ্ড বাংলায়। আর আরেকটা হচ্ছে যে কি, সিম্পল প্রেজেন্ট ইজ ইউজড রেগুলার, সব সময় যেটা করবে, অর্থাৎ ঘটমান, যেটা সব সময় ঘটতে থাকবে একই রকম। যেমন ইউনিভার্সাল ট্রুথ এর ভিতরে হয়, যেমন আকাশ নীল অথবা সূর্য পূর্ব দিকে হচ্ছে, এগুলো সব সময় সমান। আমি এবার স্ট্যাটিভ এবং নরমাল একটু পার্থক্যগুলো দেখাই কোথায় কোথায়। জন ওয়ার্কস টু স্কুল এভরিডে, এই যে প্রত্যেক দিন, রেগুলার। জন থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট ফর্ম হবে এস বাই এর যোগ হলো। এবার দেখেন, দে আন্ডারস্ট্যান্ড স্ট্যাটিভ ভার্বের ভিতরে। তাহলে আপনারা যেটা করবেন বাসায়, সেটা হচ্ছে যে এই বক্সের স্ট্যাটিভ ভার্বগুলো মুখস্থ করে ফেলবেন। দেখেন এখানে আন্ডারস্ট্যান্ড আছে কিন্তু, তাহলে কোথায় আসলো, দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, এটা কিন্তু স্ট্যাটিভ ভার্ব। এখানে কিন্তু বলা যাবে না দে আর আন্ডারস্ট্যান্ডিং, তারা কিন্তু এখন এই সমস্যাটা বুঝতেছে। কথার সময় কিন্তু আমি কন্টিনিউয়াস ফর্মে তো তেসে বলতেছি, কিন্তু আসবে কিন্তু প্রেজেন্ট ফর্মে। হেনরি অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার সুইমস, তাহলে অলওয়েজ বোঝাচ্ছে সব সময়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অথবা হ্যাবিচুয়াল অ্যাকশন। উই ওয়ান্ট টু লিভ নাও, নাও মানে আমরা এখনই। অনেক সময় এই জন্যই স্টুডেন্টরা কোশ্চেন করে, স্যার এখানে তো নাও আছে, তাহলে আমি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস কেন করবো না? এই স্ট্যাটিভ ভার্ব থাকার কারণে এখানে কিন্তু কন্টিনিউয়াস হবে না, স্ট্যাটিভ ভার্ব। দ্য কফি টেস্ট ডেলিশিয়াস, দ্য কফি ইজ টেস্টিং ডেলিশিয়াস নয়, যার কারণে এটা স্ট্যাটিভ ভার্ব। মার্ক ইউজুয়ালি ওয়ার্কস টু স্কুল, মার্কস সাধারণত স্কুলে কি করে, স্কুলে যায়। তাহলে ইউজুয়ালি এই যে হ্যাবিট বোঝাচ্ছে তার। তারপর
ইয়ার কফ স্ট্যান্ডস ব্যাক। স্ট্যান্ড বলতে ইজ নট স্ট্যান্ডিং বা ইজ স্ট্যান্ডিং এমন নয়, যেহেতু স্টেটিভ ভার্ব আমি জাস্ট সাবজেক্টের সাথে সাবজেক্টের পর থার্ড পারসন, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস যোগ করলাম। আমার মনে হয় আজকে একদিনে একদম সব দেওয়া ঠিক হবে না। আমি আপনাদের নেক্সট ক্লাসটা প্রেজেন্ট প্রগ্রেসিভ অথবা প্রেজেন্ট কন্টিনিউয়াস উপরে যাব। যদিও আমি কিন্তু এই কথাগুলো বা এগুলো কিন্তু যদিও আমি করে ফেলছি, খেয়াল করছেন কিনা, আমি কিন্তু ওই যে আরেকটা ইয়ে করাইলাম ওখানে আপনাদের আমি করাই ফেলছি। কোথায়? এই যে এখানে, এখানে যদিও আমি বিস্তারিত বলছি, তাহলে ওইটা আমি যেহেতু আমরা বই ধরে ধরে পড়তেছি পাতা পাতা করে পেজ বাই পেজ, আপনারা এটা এভাবে যাবো আমরা। তাহলে আজকে আমরা এখানে ক্লাস শেষ রাখি।